আর একটা লোহার বলকে ফালাও, যদি কোনো বাতাসের বাধা না থাকে দুইটা একই সময় মাটিতে পড়বে বা দুইটা একই সময় একই ডিসটেন্স ক্রস করবে। এটা হচ্ছে প্রথম লটা। বুঝতে পারছো এই লটা? এটা কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন নাই, জাস্ট আমরা জানলাম যে সমান সময় সে সমান দূরত্বটাই ক্রস করবে, সমান ডিসটেন্স ক্রস করবে। বাট কন্ডিশন কি? সেখানে কোনো ফ্রিকশন থাকতে পারবে না, মানে কোনো বাতাসের বাধা থাকতে পারবে না, এবং তাকে একদম রেস্ট কন্ডিশন থেকে পালাইতে হবে। মানে কোনো ইনিশিয়াল ভেলোসিটি থাকলে কিন্তু এটা আবার কাউন্ট করা যাবে না, একদম এখান থেকেই তার ভেলোসিটি শুরু হইতে হবে। এতটুকু কি বুঝছো? জি ভাইয়া। So second law is pretty simple mathematical term, where velocity is proportional to time. That means v1 by t1 equals to v2 by t. যদি কোনো সমস্যা নাই। থার্ড হচ্ছে h proportional to t square. এটা আমরা অলরেডি জানি, s equals to half a t square. যখন u0 থাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি s proportional to t square. যদি উপর থেকে নিচে পড়ে h proportional to t square লিখছে। সো এটা হচ্ছে গ্যালিলিওর তিনটা ল। মাঝে মাঝে 2 নম্বরে বা 1 নম্বরে ল গুলো স্টেজ করতে বলে, যে 2 নম্বরে নরমালি বলে যে গ্যালিলিওর তিনটা ল লিখো, সেই কেসে আমাদের একটু এগুলো জানা লাগবে। প্রিটি সিম্পল। প্রথমটা হচ্ছে সেম ডিসটেন্স সেম টাইমে, সেকেন্ডটা b প্রপোর্শনাল টু t, থার্ডটা h প্রপোর্শনাল টু t স্কয়ার। আচ্ছা আচ্ছা এই কোশ্চেনটা তোমরা একটু দেখো তো, বুঝতে কোনো সমস্যা হয় কিনা এক্সাম্পলটা। যদি কনস্ট্যান্ট দেওয়া থাকে তাহলে তো আমরা মানে আমাদের দুইটা ইনফরমেশন h2t2 আর দরকার নাই, তাই না? তখন তো আমরা h1 k t1 স্কয়ার দিয়ে করে ফেলতে পারবো, বাট নরমালি এইভাবেই দেওয়া থাকে আসলে। এটা তো ছোটবেলা থেকে দেখে আসতেছে, এটা নিয়ে আর কিছু বললাম না। জি হচ্ছে, জি এর মানটা কি ছিল আগে তোমাদের? 6.673 into 10 to the power 11 না -11 ছিল মনে নেই। হ্যাঁ ওইটাই -11। আর m1 into r2 এটা তো জানোই কোনটা কি। ঠিক আছে, এই যে জিটা এটা কিন্তু ইউনিভার্সে যে কোনো বডির জন্য, মানে হতে পারে পৃথিবী আর পৃথিবীর বাইরে যে কোনো কিছু, সেটাকেও আমরা এই জি মানে এই ফোর্স দিয়ে মেজার করা হচ্ছে। আচ্ছা, আর কিছু জিনিস আমাদের মুখস্থ রাখতে পারলে খুব সুবিধা হয়। সেই জিনিসগুলা হচ্ছে এটা, পৃথিবীর মাস 6 into 10 to the power 24, এটা একটু আমরা মনে রাখার চেষ্টা করব। আর পৃথিবীর রেডিয়াস 6400 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি, এটা একটু মনে রাখার চেষ্টা করব। এগুলো আমাদের পরীক্ষাতে মাঝে 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 দেওয়া থাকবে, মাঝে মাঝে দেওয়া থাকবে না, বাট এমসিকিউতে মাঝে মাঝে বের করতে বলে, মানে ম্যাথমেটিক্যালি তোমাকে বের করতে হয়। তখন যদি তোমার অটোমেটিক্যালি মুখস্থ থাকে, তোমার আর ম্যাথমেটিক্যালি বের করা লাগে না, জাস্ট আনসারটা দেখে বসা দিতে পারবা। সো এরকম টাইপ 1 মিনিট টাইম সেভ হবে আর এমসিকিউর জন্য। অলরাইট, সো জি এর ভ্যালু আমরা অলরেডি জানি, এম আর আর এর ভ্যালুটা আমরা মুখস্থ রাখার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা, জি এর ইউনিটটা মাঝে মাঝে পরীক্ষাতে আসে, তোমরা চাইলে মুখস্থ রাখতে পারো, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, বাট বেটার ওয়ে হচ্ছে মুখস্থ না রাখা, মানে আমি প্রেফার করি। তো কিভাবে আমরা মনে রাখতে পারি? জি ইকুয়ালস টু আমরা বলতে পারি এফ আর স্কয়ার বাই m1 m2। তার মানে এফ এর ইউনিট কত? নিউটন, আর এর ইউনিট হচ্ছে মিটার, বসায় দিলাম মিটার স্কয়ার, আর m1 আর m2 দিয়ে দেওয়া। সো আমরা এখানে m1 m2 জায়গায় কত লিখব? কেজি স্কয়ার। তার মানে এটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ইউনিটটা, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এটা বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। তো মুখস্থ রাখার দরকার নাই আর কি, খুব বেশি সময় যাবে না এটা। আচ্ছা, এই ফর্মুলাটা কি তোমাদের আগে ছিল? দেখো তো, acceleration due to gravity equals to gm by r squared। ছিল ভাইয়া। ঠিক আছে, তাহলে তার কোনো সমস্যা নাই। আমরা জানি রো ইকুয়ালস m by v, সেখান থেকে m এর জায়গায় রো v লিখে দেওয়া, এবং কিসের একটা ম্যাস? স্ফিয়ার, অবজেক্টের ম্যাস? আমরা জানি স্ফিয়ারের ভলিউম হচ্ছে 4/3 পাই r কিউব,
দ্যাটস ওয়াই এখানে v এর জায়গায় 4/3 পাই আর কিউব লিখে দেওয়া, এবং আলটিমেটলি এটাই লিখছে আর কি। এখানে দেখো তো এটা পুরোটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা। এছাড়া বাকি সবকিছু আমাদের নোন টার্ম, আর জানি আমরা 6400, জি এর মান জানি, জি জানি, তাহলে এখান থেকে রো এর মান বের করা যায় না? জি ভাইয়া। রো এর মানটা বের করে দেখো তো কত আসে। ভাইয়া এখানে স্মল জিটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি না, মানে ওই অবজেক্টের কারণে। 9.8 আর ক্যাপিটাল জি হচ্ছে 6.67, সো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তাহলে আর এই আরটা হচ্ছে আর্থের রেডিয়াস, মানে এই আর কিউব আর স্কয়ার কাটাকাটি গিয়ে আর থাকলো আর কি শুধু। কিভাবে নিচের আরটা না ডিসটেন্স বুঝাচ্ছে না, দুটো অবজেক্টের ডিসটেন্স। হ্যাঁ, ডিসটেন্সটা মানে এই ডিসটেন্সটা আসলে কিসের ডিসটেন্স? আর্থের সেন্টার থেকে আর্থ সারফেসের ডিসটেন্স, মানে এটা রেডিয়াসই তো। ও আচ্ছা, আমি আরো ওই পাশের আরটা মনে করেছিলাম, মানে এই সেন্টার থেকে ওই সেন্টার। ভাই রোটা কত? রোটাই আমাদের বের করতে হবে ভাই, বাকি সব তো আমরা জানি, জি 9.8 জানি, জি জানি, আর জানি, জাস্ট রোটা বের করতে যাচ্ছি। 5515.43 হ্যাঁ 5000 সামথিং এরকমই, 5500 কেজি পার মিটার। রাইট, সবার আসছে এটা? জি ভাইয়া। আসছে ভাইয়া। নাফিস আসছে? সব জায়গায় সিমিলার হবে না, ডেফিনেটলি সব জায়গায় সিমিলার হবে না, তার কারণটা আমরা একটু বুঝি। g equals gm/r²। এখানে আমরা r কে ধরে নিছি পৃথিবীর রেডিয়াস। পৃথিবী হচ্ছে একটা সুন্দর স্ফিয়ার, বাট অ্যাকচুয়ালি তো তা না, পৃথিবীতে একটু চ্যাপ্টা আকারের স্ফিয়ার, তাই না? তার মানে r এর মানটা কিন্তু সব জায়গায় সিমিলার না। পোলে, এটা যদি নর্থ পোল হয়, পোলে কিন্তু r এর মানটা বেশ কম, আবার ইকুয়েটর রিজিয়নে r এর মানটা বেশ বেশি। তার মানে r এর মান যেহেতু ডিফারেন্ট বিভিন্ন জায়গায়, তার মানে কি g এর মানটাও ডিফারেন্ট হবে না? জি ভাইয়া। জি ভাইয়া। সো এই r এর ডিফারেন্ট মানের জন্য g এর ডিফারেন্ট মান হয়, এই জন্য আমরা g এর একটা মানকে স্ট্যান্ডার্ড ধরে নিই। সেই স্ট্যান্ডার্ড মানটা কি? 0 থেকে 90 এর মাঝে, মানে 45 ডিগ্রি ল্যাটিটিউডে, সরি লংটিটিউডে, না ল্যাটিটিউডে, হ্যাঁ ল্যাটিটিউডে, 45 ডিগ্রি ল্যাটিটিউডে। আর হাইট হচ্ছে সি সারফেসের হাইট এবং 45 ডিগ্রি ল্যাটিটিউডে আমরা জি এর মানটাকে আইডিয়াল ধরে নেই। যেহেতু সব জায়গায় জি এর মান এক না, হালকা একটু সাটল ডিফারেন্স দেখা যায়, তো আমাদের তো এই ডিফারেন্স গুলা ক্যালকুলেট করে কাজ করতে হবে। আহমেদ, কি আমার কথা শুনতে পাচ্ছ? মান ভিডিওরে, বাট আমরা অলওয়েজ 9.8 ধরে ক্যালকুলেশন করব, যদি না আদারওয়াইজ কিছু মেনশন করা থাকে আর কি। আচ্ছা, তো এই চ্যাপ্টারের মেইন পার্টে আমরা আসলে চলে আসতেছি এখন, যে জি এর মানটা ডিফারেন্ট হতে পারে, বিভিন্ন জায়গাতে জি এর মানটা ডিফারেন্ট রকম বিহেভ করতে পারে আমাদের সাথে। এই জিনিসটা এখন দেখবো যে কিভাবে জি এর মান ডিফারেন্ট হতে পারে। ফার্স্টে হচ্ছে একটা আর্থ সারফেসে জি এর যে মানটা, আর্থ সারফেসের বাইরে অবশ্যই জি এর মানটা চেঞ্জ হয়ে যাবে, বিকজ আমরা জানি gm/r²। এখানে আরটা কি অ্যাকচুয়ালি ডিসটেন্স বোঝায়, কার থেকে কার, সেন্টার থেকে পৃথিবীর সারফেসে। এই জিনিসটা কখন অ্যাপ্লাই করতে পারবো আমরা? যখন একটা জিনিস সারফেসের উপর থাকবে, কিন্তু যখন একটা জিনিস সারফেসের থেকে একটু দূরে চলে যাবে, তখন তো এই আরটার আর বসানো যাবে না, তখন এই হাইটটাও সাথে যোগ করে নিতে হবে না? জি ভাইয়া। জি ভাইয়া। এটা হচ্ছে, আর আমরা নরমালি সারফেসের জন্য আর দিয়ে কাজ করতে পারি, যেহেতু সারফেসের জন্য মানে সারফেসে কোনো কিছু থাকলে আর সারফেসের রেডিয়াসটাই সেন্টার থেকে তার ডিসটেন্স। কিন্তু আমি যদি একটা সার্টেন হাইটে নিয়ে যাই, আমার কিন্তু সেই এইচটাকে যোগ করতে হবে, তখন ফর্মুলাটা r² থাকবে না, তখন ফর্মুলাটা দাঁড়াবে হচ্ছে দেখবে r+h² টাইপের। এটা কি বুঝতে পারছো? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, সো আমরা বুঝতে পারলাম যে আর্থ সারফেসে একরকম এবং আর্থ সারফেসের বাইরের কোনো জায়গাতে এই দুইটা পজিশনাল ডিফারেন্সের জন্য জি এর মানে তারতম্য দেখা যেতে পারে।
এখন ভূপৃষ্ঠের মধ্যে আবার চেঞ্জ হতে পারে, সেটা কি রকম? এই যে ল্যাটিটিউড যদি ডিফারেন্ট হয়, আমরা একটু আগে দেখলাম যে যদি এই জায়গাতে থাকে তখন জি এর মান একরকম, বিকজ এখানে আর এর মান একরকম। এই জায়গাতে জি এর মান একদম ম্যাক্সিমাম, এই জায়গাতে জি এর মান একদম মিনিমাম। এরকম এই যে ল্যাটিটিউড ডিফারেন্স হচ্ছে, এই পুরোটাই কিন্তু আর্থ সারফেস, কিন্তু ল্যাটিটিউড আলাদা। এই ডিফারেন্ট ল্যাটিটিউডের জন্য জি এর মানটা আমি আলাদা পাবো। তো সেই কেসটা এখানে দেখাইলো হইলো যে ল্যাটিটিউড যদি ডিফারেন্ট হয়, ইন দ্যাট কেস আর্থ সারফেসে থাকলেও বিভিন্ন জায়গায় জি এর মান ডিফারেন্ট দেখাবে। এই পয়েন্টটা কি বুঝতে পারছো জি ভাইয়া। মাহিন? জি ভাইয়া, বুঝতে পারছি। নাফিস বুঝছো? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা চিন্তা করব ভূপৃষ্ঠে না, কোন একটা জিনিস ভূপৃষ্ঠে নাই, মানে যখন আমরা আর জি ইকুয়ালস টু জিএম বাই আর ধরতে পারতেছি না, তখন আমরা কি করব? এখন তার আর আর প্লাস বা মাইনাস কিছু একটা করতে হবে। ওই কেসটা দেখতেছি, কোন একটা জিনিস আর্থের উপরে থাকতে পারে, আবার কোন একটা জিনিস আর্থ সারফেস থেকে ভিতরের দিকে থাকতে পারে। এই দুইটা কেসের জন্য জি এর মান চেঞ্জ হয়ে যাবে, ভূপৃষ্ঠের উপরে যায় আর ভূপৃষ্ঠের নিচে যায়, দুইটা জায়গাতেই আর এর মান জি এর মানটা চেঞ্জ হয়ে যাবে, অ্যাজ আর এর ভাইয়া, মানটা একটা চেঞ্জ হয়ে কোয়েশ্চেন যাবে। আছে হ্যাঁ বলো। ভাইয়া, মানে যখন একটা জিনিস আর্থের সারফেসে লেগে থাকে তখন তো মানে ওইটা আর্থের সাথে একটা কন্ট্যাক্টে আছে। আর ভাইয়া ধরেন যে ওটা আর্থের সারফেস একটু বাইরে আছে, সো তখন আর্থের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট নাই। তো ভাইয়া, কন্ট্যাক্ট ফোর্স আর নন কন্ট্যাক্ট ফোর্সের দুইটার মধ্যে কি ইন্টেন্সিটি আলাদা? মানে ধরেন যে না না না, আমার এটা এখানে বডি। আসলে কন্ট্রাক্টের কোনো ভূমিকা নাই। আমরা যে জি নিয়ে কাজ করি, এই যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটা কিন্তু কন্ট্রাক্ট বা না কন্ট্রাক্টের কোনো বেস নাই এখানে। কন্ট্রাক্টে থাকুক আর না থাকুক ডাজন্ট ম্যাটার। জি আচ্ছা, সো উপরে যাক বা নিচে যাক, সো এই দুইটা কেসে ভূপৃষ্ঠের বাইরের জন্য ডিফারেন্স, আর আর্থ সারফেসে থাকলেও ল্যাটিটিউড ডিফারেন্সের জন্য ডিফারেন্স দেখা যেতে পারে। আমরা মূলত এই দুইটা টপিক নিয়ে কাজ করবো আর কি চ্যাপ্টারে। ঠিক আছে, সো এটা আসলে খুব সিম্পল একটা ইকুয়েশন। ধরো কোন একটা জিনিস আর্থ সারফেস থেকে এইচ মিটার উপরে আছে, নর্মাল টাইমে তার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি যদি এটা হয় জিএম বাই আর স্কয়ার, এখন তাহলে কত হবে? জিএম বাই থাকবে আর এর জায়গায়, এখন সেন্টার থেকে তার ডিসটেন্স কত? আর প্লাস এইচ। দ্যাটস ওয়াই আমি এখানে জাস্ট লিখে দিব আর প্লাস এইচ হোল স্কয়ার। এটা ইকুয়েশন, সিম্পল। এই ইকুয়েশন দিয়ে আমরা ম্যাথ করতে পারি। এই ইকুয়েশন বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। না ভাইয়া। ভাই এখানে জি আপ বাই জি জি আপ মানে হচ্ছে ওই যে এইচ মিটার হাইটে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এই পয়েন্টটাতে। আর জি মানে হচ্ছে আর্থ সারফেসে, এই জায়গাতে। ভাইয়া দুইটা রেশিও কেন হলো? আর দুইটা রেশিও দেখাইছে কারণ আমি ধরো জি আপের মান বের করতে যাচ্ছি, হ্যাঁ, তখন আমি ইজিলি হচ্ছে আমি জিএম জিএম কাটা, মানে তুমি জাস্ট জি রেশিও না দেখালেও চলে আসলে, তুমি জাস্ট এই ফর্মুলা দিয়ে তো বের করে ফেলতে পারবা। এই যে এখানে যে ফর্মুলাটা লিখলাম, এটা দিয়ে তো বের করে ফেলা যাবে না, বিকজ আমরা জি এর মান জানি, আমরা এম এর মান জানি। জি ভাইয়া। ক্যালকুলেশন একটু বড় হয়ে যায়, তো এটা দিয়ে একটু ছোট করলাম আর কি। বা আমাদের দুইটা জায়গার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি রেশিও কম্পেয়ার করতে বলে মাঝে মাঝে কোশ্চেনে, তখন আমাদের এই জিনিসটা ইউজ করতে হয়। মানে এখানে কিন্তু জাস্ট ইকুয়েশন ভাগ করছে, বুঝতে কি সমস্যা হচ্ছে? দেখো তো, ইকুয়েশন 1 এটা, ইকুয়েশন 2 এটা, 2 দিয়ে 1 কে ভাগ করে এটা পাইছে আর কি, জিএম জিএম কাটা চলে গেছে। বুঝছো? আচ্ছা, সো এই ইকুয়েশনটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে বা কোনো কনফিউশন আছে কিভাবে প্লাস x টু দি পাওয়ার -2 কিভাবে আসলো আগে একটু দেখি। আর তোমরা একটু দেখো তো একটু বুঝছো কিনা, একটু পর্যন্ত বুঝছো কিনা একটু খেয়াল করে দেখো তো। এখন জি ভাইয়া। এটা হচ্ছে এটা এক্সপ্যানশন আর কি, এটা তোমরা মুখস্থ করার দরকার নেই, তোমরা এমনি একটা ফর্মুলা পড়ছো না যে 1 + x টু দি পাওয়ার n এর এক্সপ্যানশনটা কিরকম হয়, এটা কি মনে আছে কারো? 1 + nx + nc2, এরকমটা মনে রাখার দরকার নাই আসলে।
তো এখানে এটা এক্সপ্যান্ড করলে এই ফর্মুলাটা চলে আসে আর কি। এখন এই এক্সপ্যানশনটা তোমরা এখানে অ্যাপ্লাই করো তো এটার জন্য, এই যে 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার মাইনাস 2 এটার জন্য এই জিনিসটা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করো, দেখো কত আসে। এইচ বাই আর এই সংখ্যাটা কি একের চেয়ে অনেক ছোট না? মানে নর্মাল কেস যদি এরকম হয় এইচ বাই আর একের চেয়ে অনেক ছোট, মোস্ট অফ দ্য কেস তাই হয়। যদি তা হয় তাহলে একের চেয়ে ছোট একটা সংখ্যাকে তুমি যদি স্কোয়ার করো সেটাকে আরো ছোট হয়ে যাবে না? জি ভাইয়া। জি আর তুমি ভাইয়া যদি 0.5 কে স্কোয়ার করো সেই সংখ্যাটা কিন্তু 0.5 এর চেয়ে ছোট হবে। তো একটা জিনিস খেয়াল করে দেখো, এই যেহেতু আর এর চেয়ে ছোট, তাহলে কি আমরা এই এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সংখ্যাটা খুবই ছোট হবে বা খুবই নেগলিজিবল, তাই এর পরেরটা কিউব হবে আরো ছোট, তাই বাকি পার্টটুকে আমরা ক্যান্সেল আউট করে জাস্ট 1 মাইনাস 2h বাই আর লিখতে পারি। বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, সো এই তাহলে বুঝতে পারলাম যে এটা আমরা অ্যাপ্লাই করতে পারি, বাট এটা কিন্তু সব সময় অ্যাপ্লাই করতে পারবো না। তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন h বাই r এর ভ্যালুটা অনেক ছোট হবে, মানে h যখন r এর চেয়ে অনেক অনেক ছোট হবে তখনই আমরা এই 1 মাইনাস 2h বাই r অ্যাপ্লাই করতে পারবো। যদি অনেক ছোট না হয়, h যদি r এর কাছাকাছি হয়, হ্যাঁ, তখন কিন্তু আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। সবার কাছে কি ক্লিয়ার এটা? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সো আমরা এটা দেখলাম 1 মাইনাস 2h বাই r যখন এই যে h is far far less than r, হালকা ছোট হইলে হবে না আর কি। ঠিক আছে, আমরা এটার এক্সাম্পল বা প্র্যাকটিস গুলো নেক্সট দিন দেখবো। এটারটা দেখবো